আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের সেশন। আমরা গতদিন এই স্লাইডটাই ছিলাম। এখানে প্রথম যে অঙ্কটা, এইটা একটু দেখেন যে ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেটস। এখানে আমি একটা ফর্মুলা রেখে দিয়েছিলাম, সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করেছিলেন। ওইটা আমি তখনই শুনেছিলাম, এটা ঠিক আছে। শেষের যে এক্সাম্পলটা আছে এইটা দেখেন যে এইটাও ওই ফর্মুলা অনুযায়ী আপনারা একটু করে দেখতে পারেন এখনই, যে over 5 years a bond costing 1000 pound increases in value to 1250. Find the effective annual rate of interest. এইটা ওই ফর্মুলা অনুযায়ী কি লিখবেন একটু কেউ একজন লিখে আমাকে বলেন তো। এটা ছিল হচ্ছে 1000 টাকা, এটা হয়ে গেল 1250 টাকা। তা এখানে স্যার এখানে আমাদের আর এর মান বের করতে বলছেন স্যার, আর কত হবে সেটা আমাদেরকে স্যার বের করতে বলছেন। হ্যাঁ, উপরের গুলোও তাই, উপরের গুলোও তাই, উপরের গুলোও তাই। এখানে এখানে হ্যাঁ, ওভার 5 ইয়ার্স পিরিয়ড, তাই না? তাহলে ওই ফর্মুলা অনুযায়ী বসান 12, যদি আমরা ভি ইকুয়াল টু যে জেনারেল ফর্মুলা যেটা আমাদের, ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। খেয়াল আছে এটা প্রথম ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্টে? এখানে ভি মানে হচ্ছে 1250, 1250 ইকুয়াল টু 1000, তারপরে ব্র্যাকেট শুরু 1 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ, উপরে 5। এইটাকে সিম্পলিফাই করেন, তাহলে কত হচ্ছে? এর পরের লাইনটা লেখেন 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1250 বাই 1000 1.25 ইকুয়াল টু 1.25, ঠিক আছে? তারপরের লাইন লেখেন 1 প্লাস আর ইকুয়াল টু 1.25 হোল টু দি পাওয়ার 1 বাই 5। এই যে এটা বোঝা যায় তো? সেই সূচকের নিয়ম ইকুয়াল টু 1.0456। 1 প্লাস আর এর উপরে পাওয়ার 5 হবে, তারপরে হচ্ছে 1 প্লাস 25 এর উপর 1/5 স্যার। 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1.25। এটা কি হয়েছে? জি স্যার। এর পরের লাইন লিখবেন 1 প্লাস আর। জি স্যার, এখন ঠিক আছে স্যার। ইকুয়াল টু 1.25। এখানে বাঁ পাশে আগের লাইনে পাওয়ার ছিল 5, এটা ওই পাশে গিয়ে হয়ে যাবে 1/5, ঠিক আছে? ইকুয়াল টু 1.0456। তাহলে আর ইকুয়াল টু 1.0456 মাইনাস 1, বাঁ পাশে প্লাস 1, ডাইনে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0.0456 ইকুয়াল টু 4.56%। সবার কাছে ক্লিয়ার কিনা যারা লাইনে আছেন? না হলে প্রশ্ন করেন, আমি আবার বোঝাবো। আশা করি সবাই বুঝতে পারছেন, অঙ্কটা সিম্পল, খুব কঠিন কিছু না। তাহলে আমরা এই স্লাইড থেকে পরের স্লাইডে যেতে পারি। জি স্যার, বোঝা গেছে। থ্যাংক ইউ। এইটা দেখেন আর একটা এক্সাম্পল গুলো আমি একটু দ্রুত যাব, কারণ এই আমাদের যেটুকু আছে আর দুটো ক্লাস আছে, এর ভিতরে সব শেষ করতে হবে। সমস্যা নেই, এক্সাম্পল বেশি দিছি বলে সময় একটু বেশি লাগছে। If house prices rises by 20% per annum, find the equivalent percentage rise per month. দেখেন এইটা হচ্ছে পার annum, বছরে, আর এটা চাচ্ছে পার মান্থ, আর the percentage rise over 9 months। এখানে অঙ্কটা করা আছে, এটা আপনাদের বইতে আছে কিনা আমি জানি না, এটা বইটাও বের করি নাই আজকে অবশ্য। স্যার এটা বই আছে। আছে না? জি স্যার। আচ্ছা, এইটা এই সোমবারে এসে আসলে একটু হুড়োহুড়ি লেগে যায়, কারণ সব দিক ঠিক রেখে এর আগে, তাই না?
এই যে এইটা না, এই যে লাস্ট 644, এই যে লাস্টের যে অঙ্কটা, এই অঙ্কটাই আর কি। এখানে দেখেন অঙ্কটা কিভাবে করলো, দি অ্যানুয়াল রেশিও 1.20, তার মানে 20% বেড়ে যাচ্ছে, মানে কি যেটা 1 ছিল সেটা 20% বেড়ে গেলে 1.20 হয়ে গেল। তাহলে এইটাকে যদি মান্থলি বের করতে বলে, দেখেন 1.2 এর হোল টু দি পাওয়ার 1/12, এর আগের স্লাইডে যে অঙ্কটা করালাম আপনাদের, জাস্ট ওই যে লাস্টের যে অঙ্কটা এখানে যেটা আছে, এই যে 1.25 এর উপরে হোল টু দি পাওয়ার 1/5 কিভাবে আসলো, যেটা আমি ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক একই কায়দায় এইটা। এই যে মান্থলি রেশিও 1.20 হোল টু দি পাওয়ার 1/12, যেহেতু আমি বছর থেকে মাসে আসছি, অর্থাৎ বড় টাইম স্প্যান থেকে ছোট টাইম স্প্যানে আসছি, সেই জন্য 1/12। যদি ছোট থেকে বড় হতো তাহলে কিন্তু দেখা গেল যে মাসেরটা দেওয়া আছে, আপনাকে বের করতে হবে ইয়ারেরটা, তখন হয়ে যেত সরাসরি 12, তখন আর 1/, হতো না। যখন আমি বড় টাইম স্প্যানের দিকে যাব তখন সরাসরি বড় কিছু দিয়ে পাওয়ারটাকে রেইজ করতে হবে, আর যখন ছোটর দিকে যাব তখন 1/, দিয়ে সেটা করতে হবে। তাহলে এখানে মান্থলি রেশিও 1.20 হোল টু দি পাওয়ার 1/12 ইকুয়াল টু এইটা হয়, ক্যালকুলেটর থেকে পাবেন। এখান থেকে 1 বাদ দিলে 100 দিয়ে গুণ দিলে কত হয়, 1.53% পার 1.53% পার মান্থ। স্যার 1 কেন বাদ দিব আমরা স্যার? ওই যে এর আগের অঙ্কটা কি করালাম, ওই যে 1 প্লাস আর ইকুয়াল টু হলো না। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বি নাম্বারটা দেখেন 9 মান্থ রেশিও, উপরেরটা ছিল 1 মান্থ রেশিও, সেই জন্য 1/12, নিচেরটা 9th মান্থ রেশিও, সেই জন্য 9/12। ঠিক আছে? জি স্যার। যদি বলে 7 মান্থ রেশিও বের করেন তাহলে 7/12। ঠিক আছে? তাহলে এইভাবে এই অঙ্ক করতে হবে। একটু জাস্ট খেয়াল রাখবেন, অঙ্কগুলো কিন্তু খুব সহজ এবং এটা ক্যালকুলেশনও খুব সহজ, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে 9 মান্থ আবার দিয়ে দিল 5 মান্থ বের করতে, তখন 5/12, এটা খেয়াল রাখতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সবসময় পাওয়ারের সমস্ত খেলা চলবে, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সরাসরি গুণ ভাগ, এইটা আর ওই পাওয়ারের কোনো ব্যাপার নেই। এক্সাম্পল তারপরে যেটা আছে, ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফ দ্য ইনভেস্টমেন্ট অফ 500 yields to 604 years, এটা আগের পৃষ্ঠার ওই অঙ্কটার মতো 1250 আর 1200 1000, ওই অঙ্কটার মতো, এটা আর আমি করাচ্ছি না। বি নাম্বারে যান, ইফ দ্য প্রাইসেস রাইজেস বাই 5.8% ওভার এ ইয়ার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ রাইজ ওভার 6 months, এইটাই যে উপরের অঙ্কের মতো, এই যে 9 months 6 months, মানে এই জায়গাটাই এসেছে ওভার এ পিরিয়ড অফ এ ইয়ার কত 5.8%, তাহলে এইটা হবে, তাহলে 6 months যেহেতু বলছে 6/12, এই যে 6/12 মানে 1/2। ঠিক আছে? 1.058 হোল টু দি পাওয়ার 6/12, দ্যাট ইজ 1/2। ক্লিয়ার? জি স্যার। তাহলে এগুলো দেখবেন। এরপরে যেটা আছে ডেপ্রিসিয়েশন। এখন প্রশ্ন আসতে পারে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছি, ম্যাথমেটিক্স পড়ছি, ফিনান্সের উপরে তার ডেপ্রিসিয়েশনের সাথে সম্পর্ক কি? এইটাও ওই কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের মতো একটা ফর্মুলা আছে, সেই জন্যই এইটাকে এখানে দেওয়া হয়েছে, এবং গতবারও মনে হয় খুব সম্ভবত এইটার উপর প্রবলেম আসছে পরীক্ষায়। তাই এখানে কিছুই না, আমরা যে এইটা শিখলাম এর আগে, যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা শিখলাম, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r ফর n। ইকুয়েশনের ক্ষেত্রে 1 প্লাস r হোল টু দি পাওয়ার না হয়ে 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n হয়। এইটুকুই হলো ডিফারেন্স। তাহলে যেটা পাবো সেইটা কি বেরোবে আপনাদের বইতে একটু দেখেন স্যার, আরেকবার বলেন। ইন্টারেস্টেড, ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড যে ফর্মুলাটা ছিল, ওটা কি ছিল? v ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই n, আর প্লাসের জায়গায় মাইনাস যদি দিই তাহলে এটা কি বলা যাবে? v ইকুয়াল টু p ইনটু 1 মাইনাস r। দেখেন এই যে লাস্টে একটা ফর্মুলা দেওয়া আছে, জি স্যার। এইটা হলো ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। তা ডেপ্রিসিয়েশনের এখানে v বলতে কি বোঝায়? v বলতে বোঝায় যে বুক ভ্যালু। ওকে স্যার। বুঝতে পারছেন? বুক ভ্যালু মানে ডেপ্রিসিয়েশন হওয়ার পরে সেই ডেপ্রিসিয়েটেড ভ্যালু মূল অ্যামাউন্ট থেকে, ওপেনিং ব্যালেন্স থেকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে বুক ভ্যালু আর ডেপ্রিসিয়েটেড ভ্যালু। আপনাদের বইতে একটু এটা কিভাবে আছে দেখেন, এই যে এটা, the same basic formula can be used to deal with depreciation in which the value of
an item goes down, এই ডাউনে চলে যাচ্ছে। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা ভ্যালুটা বাড়তে থাকে ভবিষ্যৎ, দিন যত যায় অ্যামাউন্ট বাড়তে থাকে। আর ডেপ্রিসিয়েশন মানে কি, দিন যত যায় মেশিনের ভ্যালু তত কমতে থাকে। এই জন্য প্লাসের জায়গায় ইন্টারেস্টের ক্ষেত্রে ওখানে প্লাস, আর ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে একই জায়গায় মাইনাসটা হয়। এটাই লেখছে, উই সিম্পলি এনশিওর দ্যাট দি রেট অফ ইন্টারেস্ট ইজ নেগেটিভ, তার মানে আর এর আগে মাইনাস হবে। তো এখানে একটা অঙ্ক দিয়েছে, এটাও আপনারা দেখেন, বা এটাকে আমি স্লাইডে যেভাবে দিছি দেখেন, এই যে সিম্পলি এনশিওর দ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ নেগেটিভ। এখানে কি বলছে, এ কোম্পানি বাইজ এ মেশিন অফ 20,000 পাউন্ড, 20,000 পাউন্ড দিয়ে আমি একটা মেশিন কিনলাম। What is its value after 6 years? If it is assumed to depreciate at a fixed rate of 12% per annum. এই জায়গায় বলছে যে বছরে 12% করে এটা ডেপ্রিসিয়েট করে, তাহলে 6 বছর পরে এইটার ভ্যালু কত হবে? অর্থাৎ ভ্যালু মানে বুক ভ্যালু বলা হচ্ছে বা ডেপ্রিসিয়েটেড ভ্যালু। এটা একই অঙ্ক, যে এখানে হচ্ছে বুক ভ্যালু যেটা সেটা হচ্ছে ভি, আর পি হচ্ছে যেটা আমরা ইন্টারেস্টের ফর্মুলায় প্রিন্সিপাল ধরে আসছি সেটা হচ্ছে এখানে পারচেজ প্রাইস 20,000 বা ওপেনিং বুক ভ্যালু বলতে পারেন 20,000। তাহলে পি হচ্ছে এটা 20,000 ইন্টু 1 মাইনাস 0.12 হোল টু দি পাওয়ার 6। এর দেখেন এই যে এইটা ইকুয়াল টু 9,288.08। এইটা হচ্ছে 6 বছর পরে ওই মেশিনটার বুক ভ্যালু। দেখেন বোঝা যায় কিনা? এইটা আমার কাছে যে ফটোকপি আছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10, আর ওই বইতে মনে হয় আপনাদের এটা, এই বইতে মনে হয় করে দেওয়া আছে এটা, এই যে এইটা। আচ্ছা এইটা একটু দেখেন, এই যে তারপরে অঙ্কটা কি আছে, এইটা অবশ্য আর একটা অঙ্ক আছে, an asset was bought for 120,000 pound or dollar, যাই থাক, is to be depreciated at 40% each year। এটা আমার কাছে একটা বই আছে, যে বইটা আছে সেইটা, ওই একই অঙ্ক, এইটা একই অঙ্ক, কোনো কঠিন কিছু নাই। এখানে যে অঙ্কটা আছে, a piece of capital equipment is purchased for 120,000 pound and is to be scrapped after 7 years। এই লাইনটার মানে বোঝেন তো সবাই? স্ক্র্যাপ মানে এটা আসলে 7 বছর পর ফেলে দেওয়া হবে। হোয়াট ইজ দ্য স্ক্র্যাপ ভ্যালু ইফ দ্য ডেপ্রিসিয়েশন রেট ইজ 8% পার annum? এইটা তাহলে বলছে যে স্ক্র্যাপ ভ্যালুটা কত হবে? কিছুই না, আমি 7 বছর পরে যে বুক ভ্যালু থাকবে ওইটাই স্ক্র্যাপ ভ্যালু। তাহলে 7 বছর পরে বুক ভ্যালু ইকুয়াল টু 120,000 ইন্টু 1 মাইনাস 0.08 হোল টু দি পাওয়ার 7। এই যে ফর্মুলাটা দিলে কত হলো? 66,941.59। এইটাই স্ক্র্যাপ ভ্যালু। দেখেন বোঝা যায় কিনা? এইটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11। এইটা এখানে আবার এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। আমরা এরপরে আরেকটা অঙ্কে যাই, ওই যে 66,000। এরপরে পরের অঙ্কটা দেখেন। আচ্ছা আজান দিয়েছে, আমি কি একটা গ্যাপ দিয়ে দেবো এখন, নাকি আরো পরে দেবো? স্যার 2 মিনিট পরে দেন স্যার। 2 মিনিট পরে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ এখানে ঘটনা হচ্ছে কেউ চিটাগাং থেকে আসেন, কেউ খুলনা থেকে আসেন। 30 দেন স্যার। হ্যাঁ 30 স্যার, 5:30 দিলে হবে স্যার, 5:30। 5:30 ওকে। এখানে দেখেন এক্সাম্পল, ইন প্র্যাকটিস রেটস অফ ডেপ্রিসিয়েশন চেঞ্জেস ওভার টাইম। আচ্ছা আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আপনাদের বইতে এইটা আছে, হচ্ছে আমার কাছে যে বইটা আছে এটা আছে, এক্সাম্পল একটা আছে স্যার ইলাস্ট্রেশন 2 স্যার। হ্যাঁ, আর আপনাদের এখানে এই যে এইটা 653 যেটা, কারণ ডেপ্রিসিয়েশন দেখা যাচ্ছে যে লম্বা সময়ের যদি একটা লাইফ টাইম মেশিন টেশিন থাকে, তার ডেপ্রিসিয়েশন মাঝে মাঝে রেটটা চেঞ্জ হতে পারে। দেখা গেল প্রথম 3 বছর একটা সার্টেন পার্সেন্টেজ, পরের 2 বছর আর এক পার্সেন্টেজ, এর পরের 5 বছর আর এক পার্সেন্টেজ।
যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে পরে বুক ভ্যালু কিভাবে বের করতে হবে? খুবই সহজ, খুবই সহজ। এটা মানে ওই যখন যেটা রেট প্রযোজ্য ওই পাওয়ারটা ঠিক ওই বছরের জন্য ওই রেটটা বসে যাবে। তা আমরা এখানে সমস্যা হচ্ছে যে এর উপরে যে কোনো কিছু আলোচনা করবে সেই আলোচনাটা এরা করেনি, না করে সরাসরি এক্সাম্পলে চলে গেছে। এইটা আমি একটু ইসে যাই, স্লাইডে দেখি কিভাবে করেছি। এইটা দেখেন এখানে ক্লিয়ার আছে। In practice, rates of depreciation changes over the lifetime of an item. A motor car costing 21,000 pound may depreciate by 15% in the first year. দেখেন প্রথম বছর 15%, then 10% per annum in each of the next 3 years. পরের 3 বছর 10% করে ডেপ্রিসিয়েশন, আর বাই 5% পার অ্যানাম দেয়ার আফটার, তারপরে 5% করে। ফাইন্ড ইটস ভ্যালু আফটার 8 ইয়ার্স। তাহলে 8 ইয়ারের ভিতরে প্রথম বছর গেল 15% হারে ডেপ্রিসিয়েশন, পরের 3 বছর গেল 10% করে ডেপ্রিসিয়েশন। তাহলে 3 আর 1 4 বছর চলে গেল, তাহলে আর থাকলো 4 বছর। এই 4 বছর 5% হারে ডেপ্রিসিয়েশন। ফর্মুলাটা কি করলাম দেখেন, একদম নিচের দিকে দেখেন আমাদের বুক ভ্যালু ভি ইকুয়াল টু, এইটা হলো পি বা ইনিশিয়াল ভ্যালুর, এইটা 21,000 বা পারচেজ ভ্যালু বা ওপেনিং বুক ভ্যালু যেটাই বলেন। এইটার সাথে প্রথম বছর ছিল 15%, সেই জন্য 1 - 0.15 হোল টু দি পাওয়ার 1, যেহেতু এটা 1 বছর ছিল। পরেরটা ছিল 10%, তাহলে 1 - 0.10 হোল টু দি পাওয়ার 3, যেহেতু সেটা 3 বছর ছিল। এবং সর্বশেষেরটা ছিল 5% 4 বছরের জন্য, তাহলে 1 - 0.05 হোল টু দি পাওয়ার 4। এই প্রত্যেকটা গুণ দিয়ে সম্পর্কিত করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। বোঝা যায়? এইটা সবার কাছে ক্লিয়ার তো? ওকে, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, সেই রেট গুলো অ্যাপ্লাই করে সে যত বছরের হবে পাওয়ারটা তত দিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরকে গুণ চিহ্ন দিয়ে সম্পর্কিত করতে হবে, তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে, বুক ভ্যালুটা পাওয়া যাবে। বইয়ে যেটা দিচ্ছে, হ্যাঁ বইয়ে হচ্ছে প্রথমে স্যার 21,000 গুণ দিয়ে 0.85 এর উপরে পাওয়ার 1, তারপরে আবার গুণ চিহ্ন 0.9। এইটা বইয়ে যেটা আছে এটাতে এইটাই, আমি একটু আরেকটু এক্সপ্যান্ড করে আপনাদেরকে বুঝিয়ে দিছি। বইয়ে এইটাই আছে তো, এই যে 1 - 0.15 মানেই তো 0.85। জি স্যার। আবার 1 - 0.1 মানেই তো 0.90। তো আমরা কি কোনটা ফলো করব আপনারটা স্যার? যেটা ইচ্ছা ওইটা পেলো কোথায়? ওই যে 0.85, 0.90, 0.95 ওটা কোথায় পেলো? জি স্যার, স্যার 15 বাদ দিছে পার্সেন্টেজ স্যার। হ্যাঁ ওই জায়গায়, সেই জন্য আপনাদেরকে বোঝানো আপনারটা স্যার বেশি করে দেওয়া আছে, বুঝতে সুবিধা হয়েছে স্যার। হ্যাঁ সহজে বোঝার জন্য আমি এটা এইভাবে দিচ্ছি এবং সূত্র বসানো যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তা আপনাদের যেইটা আপনারা সরাসরি ওইটাও লিখতে পারেন, এটাও, তবে আমার মতে এইটা লেখাটাই বেটার হবে। কারণ ওই যে ওইটা তো যদি টিচার প্রশ্ন করে যে আপনি যে 0.85 পেলেন কোথায়, উপরে অঙ্কে তো কোথাও 0.85 নাই, কিন্তু এটা নিয়ে সে প্রশ্নটা তুলবে না যে 0.15 পেলেন কোথায়, কারণ 0.15 যে দেওয়া আছে 15%। ঠিক আছে, দেখেন এটা প্র্যাকটিস। আর আপনাদের বইতে সবসময় লেখা থাকে ইন্ডিকেটিভ সলিউশন, মানে আপনাকে সলিউশনের একটা ইন্ডিকেশন দিচ্ছে, পূর্ণাঙ্গ রূপটা আপনাকেই লিখতে হবে। ওকে ওকে, নেক্সট স্লাইড। ঠিক একই টাইপের আর একটা অঙ্ক, এইটা মনে হয় পরের, আমার কাছে ফটোকপি যেটা আছে এটা হলো টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 12, আর আপনাদের এখানে মনে হয় এই যে লাস্টেরটা এক্সাম্পল 654, এইটা স্লাইডে যেটা আছে দেখেন, a machine depreciates by 20% in the first year, প্রথম বছর 20%, তার মানে 1 - 0.2 হোল টু দি পাওয়ার 1, তারপরে 10% পার annum ফর নেক্সট 5 ইয়ার্স, তার মানে 1 - 0.10 হোল টু দি পাওয়ার 5, কারণ 2%
পার অ্যানাম দেয়ার আফটার, তার মানে তারপরে কয় বছর, ওই যে মোট হচ্ছে 7 বছর নিচের লাইনে লেখা আছে, তাহলে উপরে গেল 5 আর 1 6 বছর, আর 1 বছর আছে, তাহলে 1 মাইনাস 0.02 হোল টু দি পাওয়ার 1। এই দেখেন এই যে এই লাইনটা এখানে সাজিয়ে নিলাম, নিলে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 7,20,000 এর বুক ভ্যালু 7 বছর পর হয়ে গেল 3,33,320 টাকা মতো। আর এখানটায় এই বিষয়গুলো লেখাটা খেয়াল করবেন, পি ইকুয়াল টু 7,20,000, আর ইকুয়াল টু 0.2 ফর এন ইকুয়াল টু 1 ইয়ার। আপনারা এটাকে এইভাবেও করতে পারেন, আর সাবস্ক্রিপ্ট 1 দিয়ে দিতে পারেন, আর 1 ইকুয়াল টু 0.02, এন 1 ইকুয়াল টু 1, আর 2 ইকুয়াল টু 0.1, এন 2 ইকুয়াল টু 5, আর 3 ইকুয়াল টু 0.02, এন 3 ইকুয়াল টু 1। তাহলে এখানে ফর্মুলাটা বুঝতে মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, এগুলো যেহেতু সহজ অঙ্ক। স্যার আমাদের ব্রেক দেন স্যার। ও এখন ব্রেক না, 30 তো হয়নি নাকি 30 হয়ে গেছে? ওকে ওকে, কয় মিনিট দেবো? 10 মিনিট দেন। ওকে, 40-এ আসছি আমি, থ্যাংক ইউ।
এখন কি নামাজের ব্রেক? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আছি ভাই। আমি তো একটু ঢাকার বাইরে, কি অবস্থা? আচ্ছা, ওই এখন তো নামাজের ব্রেক চলে না সাবজেক্টের? হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেক চলতেছে। আচ্ছা, ঠিক আছে। এথিক্সের তো ব্যাপারে আমরা আবার শুরু করতে পারি, আমার মনে হয় টাইম ওভার হয়ে গেছে। জি স্যার। জি স্যার, শুরু করতে পারেন। জি স্যার। তো এখানে একটু এই এক্সাম্পলটা দেখেন, এখানে একটু ইউনিকনেস আছে, সেটা হচ্ছে লগ এর একটা ব্যবহার। আপনারা এই চ্যাপ্টারের, সেটা কম্পাউন্ড ইন্টারেস্টই হোক বা ডেপ্রিসিয়েশনের অঙ্কই হোক, যদি আপনাদের কাছে টাইম চাওয়া হয় যে কত বছরে এটা হবে, তাহলে লগ অটোমেটিক চলে আসবে। এখন সেই লগ আসলে সেটা কিভাবে সলভ করতে হবে সেই বিষয়ে এখানে কিছু ধারণা পাওয়া যাবে। অঙ্কটা একটু দেখেন। এই অঙ্কটা কোত্থেকে নিছি এটা ঠিক বুঝতে পারছি না, মানে অন্য কোনো বইতেও হতে পারে। The other type of problem associated with depreciation is to work out how long, এই যে এটাই, how long it will take for the value to drop to a particular level. এইটা প্রথম লাইনটা যেটা বলা আছে, এটা আপনাদেরকে সেই কথাটাই বলছে। তা অঙ্কটা হলো এই পরের লাইন থেকে, a machine valued at 500,000 pound depreciates at 6% per annum. তাহলে দেখেন, এটা P এর মান দেওয়া আছে, 6% R এর মান দেওয়া আছে। How many years will it take for its value to reduce to, এখানে V এর মান দেওয়া আছে কিন্তু N এর মানটা দেওয়া নেই। তাহলে বলতে N এর মান কত হবে? সলিউশনটাই দেখেন, P equal to 500,000, R equal to 6% বা 0.06, N এর ভ্যালুটা বের করতে হবে, আর ফাইনাল ভ্যালু বা V equal to 100,000। ঠিক ওই ফর্মুলাটাই আমরা জানি, ফাইনাল ভ্যালু V equal to P into 1 minus R power N। এখানে যেভাবে আসে তাতে লাস্ট লাইনটা এরকম আসে, 0.94 whole to the power n equal to 0.2। এখন তাহলে n এর মানটা কত, এইটা বের করবেন কিভাবে? এটা নরমালি এই লগ এর হেল্প নেওয়া ছাড়া আমরা বের করতে পারি না। তা এখানে দেখেন সেটা কি করলাম, যে দুই পাশে আমরা লগ নিলাম। লগ নিলে কি হয়, লগ এর ফর্মুলা সম্পর্কে আমি জানি না, এমন কেউ আছেন কিনা যার কোনো আইডিয়া নেই? সেটা হচ্ছে যে দুই পাশে যখন লগ নেওয়া হয়, লগ যেমন লগ অফ 0.94 হোল টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে এইটা, পাওয়ার সব সময় লগের আগে চলে যায়, n log 0.94, আর এখানে log 0.2, এই যে log 0.2। এই লাইনটুকুই বুঝলে চলবে। তাহলে n ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা, ইকুয়াল টু ক্যালকুলেটরে আপনারা একটু ওখানে মনে হয় আনমিউট করা আছে, এটা মিউট করে দেন। এখানে n ইকুয়াল টু 0.02 ডিভাইডেড বাই log 0.94। ক্যালকুলেটরে দেখেন লগ আছে, ওখানে 0.2 লগ বের করলে একটা ভ্যালু পাওয়া যাবে, আবার 0.94 থেকেও একটা ভ্যালু পাওয়া যাবে। এইটা এরকম ভাগ করলে আসবে এটা 26.01, অর্থাৎ 26 তাহলে n 26 মানে 26 ইয়ার্স। তাহলে it will take slightly over 26 years for the value to decline to 100,000। এই অঙ্কটা দেখেন তো, কারোর কোনো বুঝতে সমস্যা আছে কিনা? স্যার, লগের ব্যাপারটা একটু মিস করে গেছে, আরেকবার যদি বলতেন। লগ log- যখন এই যে এই ধরনের ইকুয়েশন পাবেন, যেমন ধরেন 0.94 ইকুয়াল টু 0.2, জি স্যার। তাহলে n ইকুয়াল টু কিভাবে বের করবেন? এইটা তো আপনার জানা নেই যে n এর মান কিভাবে বের করব, এখানেই লগের দরকার আছে।
আর লগের ফর্মুলা হচ্ছে, একটা ফর্মুলা আছে, লগের অনেকগুলো ফর্মুলা আছে, তার ভিতরে এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু, খেয়াল করেন, লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু, n টা আগে চলে আসে, n log a। জি স্যার। তাহলে এই জায়গায় লগ যখন নিলাম, এই বাঁ পাশে লগ নিলে হচ্ছে লগ 0.94 টু দি পাওয়ার n, ডান পাশে হচ্ছে লগ 0.2। এইটা 0.2 না 0.02, এটা কি 2 না 0.2 হবে? এটা 2 হবে। এই জায়গাটাই গোলমাল আছে, এই জায়গাটাই। তাহলে 0.2, তাহলে লগ 0.94 হোল টু দি পাওয়ার n, n টা আগে চলে গেল, ওই ফর্মুলার কথা বলছিলাম, থাকলো কি লগ 0.94। বোঝা গেল? হ্যাঁ, তাহলে n এর মানটা এইভাবে বের করবেন আপনারা ক্যালকুলেটর দিয়ে। 23, এইটাই হচ্ছে লগের ব্যবহার। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানেও একই টাইপের অঙ্ক একটা, হাউ লং উড ইট টেক দ্য মেশিন ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল, আগের স্লাইড, টু রিডিউস দিস ভ্যালু টু 250,000। তার মানে আগে যে 1 লক্ষ ছিল, এটা যদি 1 লক্ষ না বলে 250,000 মানে 2,50,000 বলে, তাহলে কয় বছর লাগবে? তা ওখানে একই, শুধু 1 লক্ষের জায়গায় 2,50,000। এটা করলে ওই 0.2টা 0.5 হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে বের করেন, এটা 11.2 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট এইটাই আসেন। এখানেও কম্পাউন্ড রেটের একটা অঙ্ক। A man invests 3,000 pounds initially and then 1,800 at the end of the first, second and third years, and finally 600 at the end of fourth year. দেখেন, আপনি ইনভেস্ট করতেছেন, মনে করেন প্রথমে ইনভেস্ট করলেন 3,000 টাকা, তারপরে 1 বছর পরে 1,800 টাকা, আবার 1 বছর পরে 1,800 টাকা, আবার 1 বছর পরে 1,800 টাকা, এবং সর্বশেষ 1 বছর পরে 600 টাকা। তাহলে if the interest is paid at 6.5%, find the value of the investment কত? আপনাদের বইতে এই অঙ্কটা আছে, এক্সাম ওই আমার কাছে ফটোকপি যেটা আছে ওখানেও আছে, তা ওখানে দেখার দরকার নেই, আপনি এখানেই দেখেন। প্রথম 3,000 যেটা, প্রথম 3,000টা কয় বছর খাটছে, দ্বিতীয় 1,800 কয় বছর খাটছে, তৃতীয় 1,800 কয় বছর খাটছে, চতুর্থ 1,800 কয় বছর খাটছে, এবং 600 কয় বছর খাটছে, এইটা একটু দেখতে হবে। যেমন বছর কয়টা দেখেন, প্রথমে 0 টাইমে 3,000, 1 টাইমে 1,800, 2 টাইমে আবার 1,800, 3 তে 1,800, তারপরে ফাইনালি গিয়ে 600, এইটাও আবার 1 বছর খাটলো ফোর্থ ইয়ারে গিয়ে। তার মানে মোট হচ্ছে 5 বছর। তার মানে 3,000 টাকা ফুল 5 বছর খাটছে। প্রথম 1,800 4 বছর, দ্বিতীয় 1,800 3 বছর, তৃতীয় 1,800 2 বছর, এবং 600 1 বছর খাটছে। তাহলে ফর্মুলাটা হবে এইরকম, ভি ভ্যালু ইকুয়াল টু 3,000 টাকা 1, যেহেতু 6.5% ইন্টারেস্ট রেট, 5 বছর 5 পাওয়ারে গেল, দ্বিতীয় 1,800 4 পাওয়ারে গেল, তৃতীয়টা 3, চতুর্থটা 2, এবং 600 খাটলো 1 বছর। এটাকে সিম্পলিফাই করলে এটা আসে। বোঝা গেল? এই অঙ্কটা আপনাদের বইতে আছে, এটা একটু দেখে নিই। এখানে এই যে এইটা 661, এই যে 11.2 গেল, এটা আচ্ছা, এটা এরপরে 11,280.81। এখানে যেভাবে বলছে আমি চেষ্টা করেছি একটু আরেকটু বোধগম্য ভাবে দেখাইতে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। বোঝা যায়? সিঙ্কিং ফান্ড, আমি আগেই বলেছিলাম সিঙ্কিং ফান্ড কি জিনিস, যে সামনে যে কোনো সময় আমার একটা বড় অ্যামাউন্ট দরকার হবে, তাহলে আজকে থেকে টাকা জমানো শুরু করব, যাতে ওই টাইমে ঠিক ওই অ্যামাউন্টটা হয়ে যাবে। ওই যে অ্যামাউন্টটা, ওইটা হচ্ছে সিঙ্কিং ফান্ড। তাই এই ধরনের ক্ষেত্রে আমরা সিঙ্কিং ফান্ড কিভাবে
হিসাব করব সেইটার এখানে কিছু এক্সাম্পল আছে। যেমন এ কোম্পানি নিডস টু রিপ্লেস এ মেশিন কস্টিং 50,000 ইন 6 ইয়ার্স টাইম। দেখেন 6 বছর পরে 50,000 টাকা দামের একটা মেশিন আমাকে রিপ্লেস করতে হবে। টু অ্যাচিভ দিস ইট উইল মেক 6 অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আমি প্রত্যেক বছর একটা করে ইনস্টলমেন্ট জমা করব, যেখানে 5.5% ইন্টারেস্ট পাবো। তাহলে অ্যানুয়াল পেমেন্টটা কত হবে সেইটা, এইটাই যে ফর্মুলাটা আপনাদের ইউজ করা হয়েছে, এই যে লাস্টে অল্টারনেটিভলি, এইটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আগে এখানে দেখেন, এখানে আপনাদের বইতে যেটা আছে ইলাস্ট্রেশন 4 একটা জায়গায় আছে, আর এই বইতে কোথায় আছে দেখে নিই। এই যে জিওগ্রাফিক প্রোগ্রেশন, এই যে 6 না, এটা গেল অন্য অঙ্ক, আমি দেখি এটা আছে কিনা। এটা মনে হয় ওই বইতে কোথায় আছে কে জানে, মনে হয় পরে আছে কিনা। যাই হোক, এটা এখানে দেখছি না, ওই ফটোকপিতে আছে এখানে। তো আমরা এটা একটু দেখি যে কি করলো। যে যেহেতু 6 বছর, এটা টাইম স্প্যানটা একটু শর্ট, অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করেন। যে 6 বছর, প্রত্যেক বছর আমি একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে সরিয়ে ইনভেস্ট করে রাখবো, যাতে 6 বছর পরে আমি ঠিক 50,000 পাউন্ড পেয়ে যাই। তাহলে আমাকে বলছে যে বছরের ইনস্টলমেন্টটা কত। তা আমি যদি ধরি যে বছরের ইনস্টলমেন্ট পি, এই যে লেট দা ফার্স্ট ইনভেস্টমেন্ট বি পি, তাহলে কি হবে? 6 বছর যেহেতু, তাহলে এই পি টাকাটা 6 বছর খাটবে। পরের বছরের পি যেটা, সেটা 5 বছর খাটবে। তারপরের বছরের পি যেটা, সেটা 4 বছর খাটবে। এইভাবে সর্বশেষ যে পিটা 6 অ্যানুয়াল ইনভেস্টমেন্ট বলছে, তার মানে হচ্ছে যে 0 টাইমে একটা 1 2 3 4 5 6, একদম শেষে যে ইনস্টলমেন্টটা সেটা 1 বছর খাটবে। তাহলে দেখেন, পি ইন্টু এই যে 1.0556, এইটা 55, এই জায়গাটায় একটু গোলমাল আছে, এটা 556 না, এটা 5 টু দি পাওয়ার হবে, 5 টু দি পাওয়ার 6। বুঝতে পারছেন এটা? এটা আপনারা এইটা একটু বুঝে নেন। এখানে আমার মনে হয় একটু লেখার গোলমাল আছে। 6 হবে, পরেরটাতে 5 হবে, তারপরে 4 হবে। হ্যাঁ, পি ইন্টু 1.055 হোল টু দি পাওয়ার 6 হবে এটা, ঠিক আছে? প্লাস 1.055 হোল টু দি পাওয়ার 5 এইটা। তারপরে এই 4টা যাবে পাওয়ারে, এই 3টা যাবে পাওয়ারে, এই 2টা যাবে পাওয়ারে, আর এখানে 1 পাওয়ারে যাওয়া যায় না, যাওয়া তো এমনি লিখে দিতে পারি। এইটা একটু আপনারা নোট করে নেন। এখানে কিন্তু একটু মিস্টেক আছে, আমি দেখি পরে এটা ঠিক করে রাখবো, নাহলে আবার থেকে যাবে। এখানে আচ্ছা, স্যার এটা কি অ্যানুইটির ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার অ্যানুইটির ফর্মুলা ডাইরেক্ট ব্যবহার করা যায় না? এই ফর্মুলাই তো এখনো আপনাদের শেখাই নাই তো। ও আচ্ছা, ওই জন্যই দাঁড়ান, আমি দেখি এটা একটু পারি কিনা, তাহলে এখন আপনাদের দেখিয়ে দিতে পারতাম। ও অ্যানুইটির ফর্মুলাটা দিয়ে করা হবে, এবং আপনারা এটা সেটা, এই যে পাওয়ারটা হয়ে গেল 6, এখানে এটা শর্টকাট আছে স্যার। কন্ট্রোল ইকুয়াল টু দিলে স্যার এটা আরো তাড়াতাড়ি হইতো। উপরে ইকুয়াল টু আছে না স্যার নাম্বারের পাশে? হ্যাঁ, এটা শর্টকাট আর কি, কন্ট্রোল ইকুয়াল টু। আচ্ছা, দেখে নি, এসব নতুন নিয়ম শিখতে গেলে আবার টাইম আরো বেশি লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে পাওয়ারে যাচ্ছে, এটা সব পাওয়ারে চলে যাবে, এখানে 2ও পাওয়ারে চলে যাবে।
হ্যাঁ, তাহলে দেখেন এইটা কিভাবে এটা হলো যে এটা আসলে হবে কি, এই যে প্রথম যে পিটা এটা 6 বছর, তার মানে কি পি ইন্টু 1 প্লাস 0.055 হোল টু দি পাওয়ার 6 প্লাস পি ইন্টু 1 প্লাস 0.055 হোল টু দি পাওয়ার 5 প্লাস পি ইন্টু 1.055 হোল টু দি পাওয়ার 4। সব জায়গাতে পি গুলো কমন নিয়ে নিলাম আর ওই যোগগুলো করে দিলাম, তাহলে এইটা দাঁড়াচ্ছে ভিতরে। বোঝা যায় এটা? তাহলে এটা দাঁড়ালো কত? এই ভিতরের গুলো যদি আমি পাওয়ারটাকে ক্যালকুলেটরে সিম্পলিফাই করে যোগ করি তাহলে পি ইন্টু 7.26689, তাহলে এইটা ইকুয়াল টু এই যে 50,000, তাহলে পি ইকুয়াল টু 50,000 ডিভাইডেড বাই 7.26689, এই যে 6,881, এইটাই হচ্ছে আমার অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আপনি যদি এই হারে প্রত্যেক বছর টাকা জমা করেন তাহলে 6 বছর পরে আপনার টাকা 50,000 টাকায় পরিণত হবে। আর যেটা যে অ্যানুইটির কথা বলছিলেন সেটার ফর্মুলাটা এইটা, তাই এটা যেহেতু এখনো শেখাই নাই, এটার আলোচনা এই স্টেজে করছি না, সেখানে ওই যে এই ফর্মুলাটা দিয়ে একবারে বেরোয় যায় ওইটা। আমরা একটু পরের স্লাইডে যাই। এখানেও আর একটা অঙ্ক ঠিক ওই অঙ্কেরই আদলে, সেটারও অ্যানুইটির অল্টারনেটিভ মেথড আছে, এটা আমরা পরে ওই ফর্মুলাটা দেখব। এগুলো আপনাদের যেগুলো সব সিম্পল, এই দেখেন ব্র্যাকেটের ভিতরেই তাকিয়ে দেখেন ওই একই অঙ্ক, এগুলো আপনাদের বইতে আছে সম্ভবত, দেখে নিন। এরপরে আসেন এই যে অ্যানুইটি যেটা বললেন, এখানে আসেন ফর্মুলাতে। এই ফর্মুলাগুলো আপনাদের বইতে খুব সংক্ষেপে সামান্য একটু উল্লেখ করা আছে, আমার এখানে একটু বিস্তারিত আছে, নতুন কিছু পাইলে সেটা নোট করে নিন। এখানে দেখেন প্রেজেন্ট ভ্যালু আর ডিসকাউন্টিং। আমরা এর আগে যেটা শিখলাম এটাও কিন্তু ডিসকাউন্টিং, কম্পাউন্ডিং, এরকম কম্পাউন্ডিং মানে হচ্ছে যেটা অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিবে, অর্থাৎ ফিউচার। আর ডিসকাউন্টিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটা ভবিষ্যতের কোনো বড় অ্যামাউন্টকে বর্তমানে কনভার্ট করলে এটা কমে যায়। তাই এখানে এই যে দেখেন ফর্মুলাটা, আমাদের যে অরিজিনাল ফর্মুলা, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এখানে এটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তা এখানে যদি এইটা হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, তাহলে p ইকুয়াল টু কত? a বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এইটাই হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা। p ইকুয়াল টু এই যে এইটা, এই প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, p ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এখান থেকে কিন্তু আসলো। তা এখানে এই যে a এবং p যদি বাদ দিই, এই যে ব্র্যাকেটে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, আর এই যে 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এইটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু ফ্যাক্টর। তা এই ফর্মুলাটা খেয়াল থাকলে ওইটা খেয়াল থাকবে। এইভাবে আমরা দেখা গেছে যে এই যে খুব সিম্পল ম্যাথ, যে আমার প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব। দেখেন 200 পাউন্ড পেয়েবল ইন 2 years টাইম, অ্যাজিউমিং দ্যাট অ্যান ইনভেস্টমেন্ট রেট অফ 7% পার annum কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইজ অ্যাভেলেবল। তাহলে এই যা বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে 2 বছর পরে যে টাকাটা 200 টাকা 7% ইন রেট যদি হয়, তাহলে আজকে ওইটা কত? তার মানে এটা অন্যভাবে আপনারা চিন্তা করতে পারেন, আজকে কত টাকা জমালে 7% ডিপোজিট করলে 7% ইন্টারেস্টে 2 বছর পরে সেইটা 200 টাকা হবে। আজকে কত টাকা ডিপোজিট করলে সেইটার তার মানে হচ্ছে 200 টাকা হবে ভবিষ্যতে, তার মানে এটা ফিউচার ভ্যালু। 2টা হচ্ছে n আর হচ্ছে 7, আমার দরকার প্রেজেন্ট ভ্যালু p এর মানটা। তাহলে ওই যে ওই অরিজিনাল ফর্মুলাটা খেয়াল করেন, p ইকুয়াল টু তাহলে a বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n হবে। তাহলে pv বা p ইকুয়াল টু এই যে a বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এই যে 174.69। আবার এর উল্টাটা হতে পারে যে আজকে যদি 174 টাকা 69 পয়সা আমি 7%-এ 2 বছরের জন্য বিনিয়োগ করে রাখি, 2 বছর পর কত হবে? 200 টাকা হবে।
কনসেপ্টটাকে ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। এর পরের অঙ্কটা 350 পাউন্ড রিসিভেবল ইন 3 ইয়ার্স। দেখেন 3 বছর পরে আমি 350 পাউন্ড পাবো এবং সেটা 6% যদি হয় তাহলে আজকে এটার ভ্যালু কত, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত। ওই একইভাবে 350 ডিভাইডেড বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 293.87। আমার মনে হয় সিম্পল অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এরপরে একটা দেখেন একইভাবে এখানে একটু টেকনিক্যালিটি লাস্ট অঙ্কটাই আছে, আচ্ছা যেখানে শব্দ হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন যার ওখানে হচ্ছে। আচ্ছা এক্সাম্পল, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালুজ অফ দ্য ফলোইং অ্যামাউন্ট। পাউন্ড 12,000 পেয়েবল ইন 6 ইয়ার্স, টাইম রেট ইজ 9%। ওই একই ফর্মুলা 12,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.09 হোল টু দি পাওয়ার 6। এই দেখেন 7,155.21 অ্যান্সার। পরেরটা 90,000 টাকা পেয়েবল 8 ইয়ার্স, 8 বছর পরে 90,000 পাবো আর 14% ইন্টারেস্ট, তার কোনো সমস্যা নেই। 90,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.14 হোল টু দি পাওয়ার 8, এই যে এটা। তারপরেরটাও এত টাকা পায় 6.3%, 6.3% মানে 0.063, তার মানে উপরে যাবে 80,000, নিচেই যাবে 1 প্লাস 0.063 হোল টু দি পাওয়ার 5, এই যে এটা। আর তারপরেরটা আছে 50,000 পেয়েবল 4 ইয়ার্স 3 মান্থস, টাইম 10%। এখানে 4 ইয়ার্স 3 মান্থস, কিন্তু আপনাকে টোটালটাই যেহেতু 10% পার অ্যানাম দেওয়া আছে, আপনাকে পুরাটাকে বছরে কনভার্ট করতে হবে। দ্যাট ইজ 4 ইয়ার্স 3 মান্থস মানে হচ্ছে 4.25 ইয়ার্স। এর দেখেন এখানে 4.25 বসিয়েছি, এইটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে আশা করি? জি স্যার। হ্যাঁ, এরপরে আছে যে অনেক সময় আমাদের সিরিজ অফ পেমেন্টস বা সিরিজ অফ ক্যাশ ফ্লোস থাকে, আর ক্যাশ ফ্লো প্রত্যেক বছরে আমার একটা ক্যাশ আসতে থাকে, প্রত্যেক দিনেও আসতে পারে, প্রত্যেক সপ্তাহে আসতে পারে। সেইগুলোর প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব? দেখেন এখানে কি লেখা আছে, এইগুলো মনে হয় আপনাদের বইতে নেই নাকি? নেই, নেট প্রেজেন্ট ভ্যালু আছে এরপরে আপনাদের বইতে। তার আগে আমি এই জিনিসগুলো একটু শিখিয়ে দিই, এর উপরে অঙ্ক আসে কিন্তু। দেখেন আপনার প্রতি বছর এই ক্যাশ গুলো আসলো C1, C2, C3, এইটাকে বলে হচ্ছে প্রত্যেক বছরের ক্যাশ ইনফ্লো। প্রথম বছর যেহেতু আসছে, রেট অফ ডিসকাউন্ট বা রেট অফ ইন্টারেস্ট যদি R% হয় তাহলে এর প্রেজেন্ট ভ্যালু হবে C1 বাই 1 প্লাস R। দ্বিতীয়টার হবে, দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো কে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হলে 1 প্লাস R হোল টু দি পাওয়ার 2, 2 মানে দ্বিতীয় বছর, 3 হচ্ছে থার্ড ইয়ার, এইভাবে 9 হচ্ছে n এতে আর। টোটাল নিচেরটা দরকার নেই, শুধু এই লাইনটাই খেয়াল রাখেন যে কিভাবে প্রেজেন্ট ভ্যালু সিরিজ অফ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে বের করতে হয়। যে বছরের হবে 1 প্লাস R তত বছর মাথার উপরে দিয়ে দেখবেন পাওয়ারে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এইটা দেখেন, ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 2000। এইটা একটু পড়েন, তারপরে আমি অঙ্কটা জি স্যার, 10% ইন্টারেস্টে 2,000, 3,000 এবং 3,500 টাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছেন তো? 2,000 টাকা প্রথম বছরে 10% ইন্টারেস্টে, তাহলে এর প্রেজেন্ট ভ্যালু বা পিভি হবে 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 1। দ্বিতীয় বছরে 3,000, 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 2। তৃতীয় বছরে 3,500, 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 3। এটাকে সিম্পলিফাই করলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6,927.12 টাকা। আশা করি এটা বোঝা গেছে। এখন এই জায়গাটাই দেখেন, এখানে 2,000, এখানে 3,000, এখানে 3,500, এক একটা ক্যাশ ফ্লোর এক এক রকম ক্যাশ ফিগার। যদি দেখা যায় যে অ্যানুইটির মতো, মানে প্রত্যেকটা ক্যাশ ফ্লো সমান, তাহলে কিন্তু এই যে সিরিজ বা এর আগের পৃষ্ঠায় আমরা যে সিরিজটা দেখে আসলাম, এই যে এইরকম বহু হতে পারে, সেই সিরিজগুলা, যেমন মনে করেন যে আপনাকে বলা হলো যে আপনাকে 20 বছর মেয়াদি একটা লোন দেওয়া হলো মাসে মাসে ইনস্টলমেন্ট, তার মানে মাসে মাসে মানে 20 বছরে 240 কিস্তি হচ্ছে। 240টা যদি এরকম লিখে লিখে যোগ করেন তাহলে তো অঙ্ক আর শেষ হবে না। সেই জন্যে যদি এইরকম হয় যে প্রত্যেকটা কিস্তি সমান,
তাহলে এইটাকে সংক্ষিপ্ত একটা ওই যে আমাদের প্রোগ্রেসিভ জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে আমরা এটা সলভ করতে পারি। তো সেই ফর্মুলা হলো এই যে এইটা। আচ্ছা আপন মনে আছে তোমার লেখাপড়া করতেছে। আচ্ছা এইটা একটু দেখেন। If the discounting is semi-annually instead of annual, এই জায়গাটাই দেখেন ওই যে আপনাদের প্রথম যে ফর্মুলাটা শিখিয়েছিলাম, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এটা হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বা ইনস্টলমেন্ট, মান্থলি হইতে পারে, সেমি অ্যানুয়াল হইতে পারে, কোয়ার্টারলি হইতে পারে, অ্যানুয়াল হইতে পারে। আর নিচে হচ্ছে 1 + r⁴m, যেহেতু এটা অ্যানুয়াল না সেই জন্য রেটটাকে এম দিয়ে ভাগ করা হয়েছে। এমটা কি সেটা আমরা আগের দিন ব্যাখ্যা করেছি যে এম হচ্ছে যে বছরটাকে যত ভাগে ভাগ করা হলো। যদি সেমি হয় তাহলে এম এর মান 2, এখানে 2 দিয়ে এন কে গুণ করতে, বছরকে গুণ করতে হবে। যেমন এর আগের অঙ্কটাই এখানে করা আছে যে এখানে বলছে যে এইটা যদি হাফ ইয়ারলি ইন্টারেস্ট হয় তাহলে এইটা কি হবে, তখন দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, খেয়াল আছে আপনাদের। তা আমি এই অঙ্কটাই খুব বেশি সময় নিচ্ছি না, অন্য একটা অঙ্কে যাই, সেটা বুঝতে সুবিধা হবে। এইটা এখানে এই যে একটা ফর্মুলা দেওয়া আছে পিভির, এই ফর্মুলাটা আপনারা একটু নোট করবেন। এটা একটু দেখেন যে an investor is considering 3 options, এই অঙ্কটা আসছে মনে হয় কয়েকবার না একবারই জন্য দেখছি আসছে। তো এখানে 3টে অপশন আছে। প্রথমটা হচ্ছে যে all 3 have the same initial outlay। সেম ইনিশিয়াল আউটলে মানে কি, মানে হচ্ছে যে ইনিশিয়ালি যে ইনভেস্টটা করব টাকাটা আমার ক্যাশ আউটফ্লো হবে, এটা তিনটার ক্ষেত্রেই সমান, একই পরিমাণ টাকা আমি ইনভেস্ট করছি। বাট দেয়ার আর ডিফারেন্ট ইনকাম প্যাটার্ন অ্যাভেলেবল ফ্রম ইস, কিন্তু এক একটা প্রজেক্ট থেকে এক এক রকম ইনকাম প্যাটার্ন আছে। যেমন প্রথমটা ইনভেস্টমেন্ট এ যেটা, সেটা হচ্ছে 2000 টাকা প্রত্যেক বছরে দেয় এট দ্য এন্ড অফ নেক্সট 5 ইয়ার্স, এইটা হচ্ছে ফার্স্ট। তাহলে এইটার প্রেজেন্ট ভ্যালু কত? আমরা তো যখন একটা প্রজেক্টের সাথে আর একটা প্রজেক্ট কম্পেয়ার করবো অবশ্যই সেখানে প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে কোন প্রজেক্ট থেকে যদি আমার প্রতি বছর 2000 টাকা করে আসে পরবর্তী 5 বছর, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে? তখন প্রশ্ন আসবে তাহলে ডিসকাউন্টেড বা ইন্টারেস্টেড কত? এই যে লাস্টে এটা দেওয়া আছে 10% সবগুলোর ক্ষেত্রেই। তারপরে বি তে বলছে ইনভেস্টমেন্ট পেস 1000 at the end of first year, 1500 at the end of second year and so on until the final payment of 3000 at the end of 5th year, 5 বছর পর্যন্ত। তার মানে 1000, 1500, 2000, 2500, 3500, 3000, 3500 এইভাবে যাবে আর কি, আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। 3000 হচ্ছে লাস্ট। তা এইটা একটা সেকেন্ড প্রজেক্ট, বি প্রজেক্ট, এইটার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর একটা আছে সি প্রজেক্ট, সেটা হচ্ছে pays 4000 at the end of the first year, 3000 at the end of the second year and 2000 at the end of third year। এখানে 3 বছরে 3 ধরনের ক্যাশ ফ্লো আছে। বলছে যে the investor estimates a constant rate of interest of 10% throughout the next 5 years, which investment should be choose। তার ভিতর দেখেন সি প্রজেক্ট কিন্তু 5 বছর পর্যন্ত যাচ্ছে না, এটা 3 বছরেই শেষ। অতএব যতই বলো 5 ইয়ার্স, পরে 2 বছর এটা কনসিডারেশনে আসবে না। প্রথম প্রজেক্ট এ প্রজেক্ট, যেটা এ প্রজেক্টের পি কত হবে সেটা হচ্ছে এই ফর্মুলা। ফর্মুলাটা কি? a by r within bracket 1 - 1 by r whole to the power n। এইটা হচ্ছে যদি অ্যানুয়াল ইন্টারেস্ট হয়, যদি এটা অ্যানুয়াল ছাড়া অন্য কিছু হতো, মান্থলি বা কোয়ার্টারলি বা সেমি অ্যানুয়ালি, তখন এই আর কে এম দিয়ে ভাগ করতে হতো, আর কে এম দিয়ে ভাগ করতে হতো, এন কে এম দিয়ে গুণ করতে হতো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ইয়ারলি, অতএব এম এখানে আনা হয়নি, তাহলে এটার মান বসিয়ে দেন। এর মান হচ্ছে 2000, এটা ইনস্টলমেন্ট যেহেতু এটা সমান প্রত্যেকটা। আর এর মান 10%, 1 - 1 by 1 plus 10% whole to the power 5, এটার প্রেজেন্ট ভ্যালু হবে 7581.57। আশা করি প্রথমটা বুঝতে পারছেন। ফর্মুলাটা শুধু একটু নোট করে রাখবেন। এই ফর্মুলাটা মানে
প্রত্যেকটা কিস্তি বা প্রত্যেকটা ইনস্টলমেন্ট সমান থাকলে পরে প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এটা। যদিও অন্য আরেকটা ফর্মুলা আছে, সেইটা আমি এখানে আলোচনায় আনছি না, এইটা আনলে আবার আপনারা কনফিউজড হতে পারেন। আর যদি দেখি পরে ওইটা আসে তো পরে দেখাবো। এখানে দেখেন বি প্রজেক্টের ক্ষেত্রে বললো প্রথম বছর 1000, তারপরে 1500, এইভাবে 3000 পর্যন্ত, তার মানে 500 করে বাড়তে থাকলো। 1000, 1500, 2000, 2500, 3000। এই যদি ক্যাশ ফ্লো হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব? এইটা আপনারা ওই যে একদম আড়াআড়ি 5টা ফ্যাক্টর দিয়েও বের করতে পারেন। সেটা কোনটা আপনাদের একটু দেখিয়ে দিই আবার পিছনে গিয়ে। এই যে এইটার মতো, এখানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 1, তারপরে 1500 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 2, তারপরে 2000, এইভাবে 3000 পর্যন্ত যে থেমে যাবেন, থেমে গেলে এই ফিগারটা পেয়ে যাবেন। তা এইটা দেখেন এখানে আমরা ওইভাবে না করে টেবুলার ফর্মে করেছি। ওই যে 1 প্লাস আর নিচের দিকে আছে, 1/1 প্লাস আর ইকুয়াল টু এইটা পিভি ফ্যাক্টর। এইটা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, এইটা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3, এটা 4, এটা 5। আর প্রথমটার উপরে ছিল 1000, দ্বিতীয়টার উপরে ছিল 1500, তারপরে 2000, এভাবে 3000। আমরা এগুলো সব গুণ করে এই যে পিভিটা বের করলাম। তাহলে পিভি কত হলো? 7220 টাকা 50 পয়সা। আর একটা প্রজেক্ট আমাদের আছে, সেটা হলো ইনভেস্টমেন্ট সি। ওখানে 3টা ক্যাশ ফ্লো ছিল। ওই 3টা ক্যাশ ফ্লো আপনারা ওইভাবে করতে পারেন। দেখেন প্রথম বছর ছিল 4000, দ্বিতীয় বছর 3000, পরের বছর 2000। তাহলে 4000 ডিভাইডেড বাই 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 1 প্লাস 3000 ডিভাইডেড বাই 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 2 and 2000 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3। ঠিক এইভাবে করলে আমরা করেছি হচ্ছে টেবুলার ফর্মে, যেহেতু 10% এ প্রজেক্ট বি প্রজেক্ট জন্যই সেম, এই 3টে ফ্যাক্টরকে আমরা কাজে লাগিয়েছি। এই যে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 1 এইটা হচ্ছে 0.909, এর সাথে গুণ করেছি 4000, হয়ে 0.826, এটার সাথে গুণ করেছি 3000, এটা 2478। তাই এইটা যোগফল হলো 7616। তাহলে দেখেন আপনি আগের স্লাইডে কত পেলেন? এ প্রজেক্টের ক্ষেত্রে 7582 মতো, আর পরে পেলেন 7220, এটা 7616। সি প্রজেক্টটাই সবচেয়ে হাইয়েস্ট প্রেজেন্ট ভ্যালু দিচ্ছে। তাহলে আমার কাছে সি প্রজেক্টটাই বেশি আকর্ষণীয় হবে। তাহলে সেই জন্যই বলছে দি এনপিভিস অফ ইনভেস্টমেন্টস এ, বি এন্ড সি আর এত এত এন্ড এত respectively. As the outlay for is the same, the investor should choose C. বোঝা যায়? জি স্যার। মানে আচ্ছা, স্যার ভালো। যেটা প্রেজেন্ট ভ্যালু সবথেকে বেশি ওটাকেই চুজ করতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু এনপিভি কথাটা আনছে। এনপিভিটা না এলে আপনারা পিভি লিখলেও হবে, কারণ এনপিভি আপনাদেরকে এখনো শেখানো হয়নি, আলোচনা করা হয়েছে, শেখানো হয়নি। জি স্যার। এটা আমরা এর পরেই যাবো। দেখেন এখানেই আছে এনপিভি। লাইনে থাকেন, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলবো।
ওকে, তাহলে দেখেন এবার হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে এত আলোচনায় যাচ্ছি না, শুধু এই যে এই লাইনটা দেখেন, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে নেগেটিভ পিভি দেবে, যেটা বেরোয় যাবে টাকাটা, আর যেটা আমার কাছে আসবে যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো। বেশিরভাগ অঙ্কে দেখা যায় যে একটা ইনিশিয়াল আউটলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকে, ওই টাইমটাকে জিরো টাইম ধরা হয়। জিরো টাইমের প্রেজেন্ট ভ্যালু সবসময় ওই ফিগারের সমান হয়, যেহেতু ওই ফিগার ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু নিচেই 1 হয়ে গেল, অতএব ওই ফিগারটা ওই রকমই থাকে। এই জন্য সিঙ্গেল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আগে লেখা হয় মাইনাস ওই ইনভেস্টেড অ্যামাউন্ট প্লাস আমার যত ক্যাশ ফ্লো আছে সেটার প্রেজেন্ট ভ্যালু বের করে দেওয়া হয়। এই যে এখানে ফর্মুলাটা সিম্বলিক্যালি দেওয়া আছে যে প্রত্যেকটা ক্যাশ ইনফ্লোকে 1 প্লাস কে দেশে আর লিখতে পারেন, সমস্যা নেই, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, এইভাবে ইনফ্লোড প্রেজেন্ট ভ্যালু মাইনাস D0 হচ্ছে ক্যাশ এট দ্য ইনিশিয়াল টাইম, এটা আউটফ্লো, সেই জন্য মাইনাস। ক্যাশ আউটফ্লো মানে নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে এই নেগেটিভটা বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা পরেরটাই যাই একটু, এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। এখানে দরকার নেই, এটা দরকারই নেই, এইটাই যাই, ওইটার আলোচনাটা আমি আরো শেষে করবো, এই চ্যাপ্টারটা শেষ করে। এখানে দেখেন যে এক্সাম্পলটা দেওয়া আছে যে লেট প্রজেক্ট এক্স কস্ট 2500 নাও। বিষয়টা খেয়াল করেন, একটা প্রজেক্ট তার নাম দিয়েছে এক্স, কস্ট মানে হচ্ছে যে এইটার খরচ বা ইনভেস্টমেন্টের মূল্য 2500 টাকা। এটা ছোট্ট একটা উদাহরণ যে আমি এখন 2500 টাকা খরচ করব, এবং আমি আশা করছি যে আমার যে নেক্সট ইয়ার গুলোতে প্রত্যেক বছর শেষে আমার ক্যাশ ইনফ্লো ঘটবে 900, 800, 700, 600, 500। এই 5 বছরে আমার এই রকম টাকা আমি আয় করতে পারবো। তাহলে বলছে যে the opportunity cost of capital may be assumed to be 10%. Find the NPV. Opportunity cost আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আসলে আমরা যে ডিসকাউন্টেড বলেন বা ইন্টারেস্টেড বলেন, এটা কোনটা ধরবো। ফিউচার ভ্যালু বের করতে গেলে সাধারণত যেখানে ইনভেস্ট করব সেখানে একটা ইন্টারেস্ট রেট আমাকে বলে দেয়, সেই জন্য আমি জানতে পারি। কিন্তু প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে সামনের সম্ভাব্য ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালু করি, এই জন্য পরবর্তী ইন্টারেস্ট গুলো কত হবে সেটা আমি জানি না। এই জন্য ডিসকাউন্ট রেট হিসাব করতে গেলে সাধারণত যে ফিগারটা নেওয়া হয় সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমি যদি এই প্রজেক্ট না নিয়ে এই টাকাটা আমি বর্তমান মার্কেটে অ্যাভেলেবল হাইয়েস্ট রেট অফ ইন্টারেস্টে ইনভেস্ট করে রাখতাম, তাহলেও তো আমার একটা ইনকাম আসতো। সেইটা আমি ত্যাগ করেই তো আমি প্রজেক্ট নিতে যাচ্ছি, যেটা ত্যাগ করে প্রজেক্ট নিতে যাচ্ছি ওইটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। ওইটাকেই আমি ডিসকাউন্ট রেট হিসাবে ধরবো, এখানে সেটা 10%। তাহলে দেখেন প্রেজেন্ট ভ্যালু এনপিভির ফর্মুলা আমাদের কি ছিল, C1 বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1। C1 হচ্ছে ক্যাশ ইনফ্লো, 2500 কিন্তু ক্যাশ আউটফ্লো, এটা কিন্তু ইনফ্লো না। ক্যাশ ইনফ্লো ফার্স্ট হচ্ছে 900, তাহলে এই যে C1 900, 1 প্লাস কে এর মান 10% হোল টু দি পাওয়ার 1 বছর 1। তারপরের ফিগারটা ক্যাশ ইনফ্লো 800, 800 বাই 1 প্লাস 10% হোল টু দি পাওয়ার 2। 700 হচ্ছে থার্ড ইয়ারের ক্যাশ ইনফ্লো, সেই জন্য 700 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3। 600 হচ্ছে চতুর্থ বছরের, তাহলে 600 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4। লাস্ট ওয়ান ইজ 5th year and 500 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5। এইটা হলো ক্যাশ ইনফ্লোর পিভি বের করলাম, পিভি নট এনপিভি। এনপিভি মানেই হচ্ছে যে পিভির ডিফারেন্স, এইটা হলো শুধু ক্যাশ ইনফ্লোর পিভি। এর থেকে বাদ দিলাম ক্যাশ আউটফ্লোর পিভি। ক্যাশ আউটফ্লো কত, 2500। কোন টাইমের, জিরো টাইমের, সেই জন্য এই ফর্মুলাটা হচ্ছে 2500 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0। যেহেতু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0, এইটার মান সবসময় 1 হয় যেহেতু পাওয়ার 0, অতএব ওইটা দেখায়নি, শুধু 2500 সরাসরি লিখে দিচ্ছি। তাহলে এই থার্ড ব্র্যাকেট ফার্স্ট পার্ট যেটা, এটা বেরোলো হচ্ছে 2724 টাকা 90 পয়সা, আর এইটা 2500 এটা থাকলো, বিয়োগ করলে হচ্ছে প্লাস
224.90 টাকা। এইটাই হচ্ছে এনপিভি। এখন প্রশ্নটা হচ্ছে যে এনপিভি থেকে আমরা কিভাবে কনক্লুশনে যাব যে এই প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল নাকি রিজেক্ট করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে যে এনপিভি পজিটিভ না নেগেটিভ। এখানে এনপিভি পজিটিভ, অতএব আমরা এই প্রজেক্ট নিতে পারি। জি স্যার। আচ্ছা, একটু আবার ডিস্টার্ব হচ্ছে কয়েক হ্যাঁ, এখানে তাহলে এই যে এনপিভি বের করলাম এটা বোঝা যাচ্ছে তো? জি স্যার। এখানে দেখেন, যদি দেখা যেত যে এটা 2724 না, এটা মনে করেন যে 2300 হলো, তাহলে কত হতো বিয়োগফল? 2300 হলে 200 টাকা, তখন মাইনাস নেগেটিভ। মাইনাস হ্যাঁ, নেগেটিভ হতো 200। সেক্ষেত্রে আমি বলতাম দি প্রজেক্ট জেনারেটস এ নেগেটিভ এনপিভি, সো দা প্রজেক্ট শুড বি রিজেক্টেড। ঠিক আছে? অথবা রিজেক্টেড না লিখে আমি বলবো প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড। আমরা নেগেটিভে যাব না, আমরা ওই অ্যাকসেপ্ট করা যাবে কি যাবে না সেইটাই শুধু বলবো। ঠিক আছে? এর পরের অঙ্কটা আমরা আবার দেখি। দেখেন এখানে আবার দেখেন আমরা এই যে সংক্ষিপ্ত ফর্মুলা দিলাম, এর কারণ হচ্ছে এখানে ক্যাশ ইনফ্লোটা সব সমান। যেমন if টাকা 900 with the return after 3 years by investing 500, ও আচ্ছা, এখানে একটা ক্যাশ ফ্লো 3 বছর পরে, তাহলে এটা সোজা, এটা হচ্ছে 3 বছর পরে যেহেতু, তাহলে এর পিভি হবে 900 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3। এই যে সেটাই, এইটার মান যেটা বেড়েছে সেইটাই হচ্ছে আমার 714 টাকা। যেহেতু এনপিভি বের করতে হবে, আমি ইনভেস্ট করেছিলাম 500, এই জায়গা থেকে 500 বিয়োগ করলে পরে এখানে পজিটিভ ক্যাশ ফ্লো হলো 214 টাকা 45 পয়সা। সো দা ইনভেস্টমেন্ট শুড বি ডান। তা এইভাবে হচ্ছে এনপিভির অঙ্কগুলো করা হয়। আর এরপরে আরো আছে, এটা দেখেন একটা অঙ্ক, এখানে দুটো ফর্মুলাই বসানো আছে। এখানে দুটো, এই এক অঙ্কের ভিতরে দুটো পদ্ধতি আপনাদেরকে দেখানো আছে, সেইটা একটু দেখেন। ইফ টাকা 5600 with a return in each year from year 1 to 5 by investing টাকা 18,000 now, এইটুকুই শুধু বোঝেন। আমি আজকে 18,000 টাকা ইনভেস্ট করব, তাতে আগামী 5 বছর আমার প্রত্যেক বছর 5,600 টাকা করে রিটার্ন আসবে। ডিসকাউন্ট রেট যদি 12% হয়, তাহলে এনপিভি কত, বা ইনভেস্টমেন্টটা আমার করা উচিত কিনা সেইটা জিজ্ঞেস করছে। এনপিভি চাবে না, বলবে যে ইনভেস্টমেন্টটা কি করা উচিত নাকি উচিত না। এখানে দেখেন তাহলে 5 বছর প্রত্যেক বছর 5,600 টাকা করে দিচ্ছে, তার থেকে এই যে ইনিশিয়াল ক্যাশ আউটলে 18,000 বাদ যাবে। প্রথম বছর 5,600 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, দ্বিতীয় বছর 5,600 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, তৃতীয় বছর তাই, চতুর্থ তাই, পঞ্চম তাই, লিখলাম, লিখে 18,000 দিলাম। এই যে থার্ড ব্র্যাকেটের যে অংশটা উপরে দেখলেন, এইটার সংক্ষিপ্ত একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যেহেতু এটি অ্যানুয়াল বছর ভিত্তিক, অতএব আর এর মান 0.12 দিয়ে যায়। এর মান এইটা এ ডিভাইডেড বাই আর, আপনাদের আগে ফর্মুলাটা দেখাইছি। থার্ড ব্র্যাকেটে যাবে 1 মাইনাস 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। ফর্মুলাটা খেয়াল আছে? জি স্যার। ওই ফর্মুলাটাই কিন্তু এইটা। আপনি এই থার্ড ব্র্যাকেটের এই অংশটা না লিখে শুধু এইটুকু লিখে অঙ্কটা করতে পারেন।
আবার যারা মনে করেন যে ফর্মুলা জটিল তারা এইটা করতে পারেন, কিন্তু এইটার একটা ডিমেরিটস হলো এটা নয় 5 বছর আছে সেই জন্য 5টা ফিগার আপনি লিখলেন, যদি 20 বছর হতো তখন কি করতেন, তাই না? সেই জন্য এই 20 বছর হলে এই ফর্মুলাটা ব্যবহার করা খুব সহজ, খালি এই 5-এর জায়গায় 20 লিখে দিতাম, ব্যাস এইটুকুই চলতো। কিন্তু এখানে তো 20টা টার্ম লিখতে হতো, যেটা সময়ের ব্যাপার, স্পেসের ব্যাপার এবং ভুল যাওয়ারও সম্ভাবনা থাকে। তা এইটা করলে প্রথম অংশটা সিম্পলিফাই করলে 20,187 মাইনাস ক্যাশ আউটফ্লো 1800 বিয়োগ করলে 2178। দিস ইজ অলসো পজিটিভ এনপিভি, সো দা ইনভেস্টমেন্ট মাইট বি ডান। ঠিক আছে, এইটা গেল আর একটা এক্সাম্পল। এখন আমরা আর একটা এক্সাম্পলে যাই। ওই সমস্ত অঙ্কগুলো ফর্মুলার সাহায্যে করা যায়, আবার ফর্মুলা ছাড়া লং হ্যান্ডেও করা যায়। কখনো কখনো ফর্মুলা অ্যাপ্লাই করার সুযোগ থাকে না, কখন সেটা এখানে যে এরকম প্রত্যেক বছর সমান একই ক্যাশ ফ্লো, এটা সাধারণত অ্যানুইটির ক্ষেত্রে হয়, সিরিজ অফ ইকুয়াল পেমেন্টস, সেই ক্ষেত্রে এই ফর্মুলা গুলো খুব হেল্পফুল হয়। কিন্তু যখন আনকনভেনশনাল ক্যাশ ফ্লো হয়, আনকনভেনশনাল মিন যে কখন যে কোন ক্যাশ ফ্লো হবে এর কোনো সিমিলারিটি নেই। যেমন এই অঙ্কটা দেখেন, এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে প্রথম বছরে এই যে নেগেটিভ 3500 মানে কি, ইনভেস্ট করলাম, দ্বিতীয় বছরেও ইনভেস্ট করলাম, তারপরে কিছু পজিটিভ আসা শুরু করলো, এক এক বছরে এক এক ফিগার আসছে। এখানেও বি প্রজেক্টেও তাই, প্রথম বছরে ইনভেস্ট করলাম 0 টাইমে, তারপরে বছর কোনো আয় না ব্যয় কিছুই নাই, এরপরে আসলো আয়ের ফিগারটা। এইরকম যদি থাকে আনকনভেনশন, কোনো ছন্দ নেই এদের ভিতর, সেই ক্ষেত্রে আমাকে যেতে হয় টেবুলার ফর্মে, যেটা এর পরের পৃষ্ঠায় দেওয়া আছে। ঠিক আছে, তা এখানে দেখেন অঙ্কটা কি বলছে, ইভ্যালুয়েট দ্য net present values of the following potential purchases, figure all in 1000, মানে এই যে 35 মানে 35,000, 10 মানে 10,000, so the net inflows। এখানে তাহলে দুটো প্রজেক্ট আছে, একটা এ একটা বি। এর ক্ষেত্রে রিটার্ন হচ্ছে 6% এক্সপেক্টেড, বির ক্ষেত্রে 8%। এখন বলছে যে ক্যাশ ফ্লোর প্যাটার্নটা এরকম বছরওয়ারি, তাহলে পরে আর either of the above purchases worth making on financial ground alone, এর মানে কি, মানেটা বুঝতে হবে। আপনার কাছে কি চাচ্ছে, আপনাকে তো বলে নাই যে এনপিভি বের করেন। এই জায়গাটাই আপনাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে যে আপনার কাছে এটা চাচ্ছেটা কি, আপনি কি বের করবেন। স্যার বলছি আমরা কি কিনবো নাকি তৈরি করব স্যার? হ্যাঁ, কিনবেন কোনটা? না স্যার বলছে আমরা কি এখানে স্যার, হ্যাঁ, এখানে বলছি ইভ্যালুয়েট দ্য নেট প্রেজেন্ট ভ্যালুস অফ দ্য ফলোইং পটেনশিয়াল পারচেজেস, মানে এইটা এই যে পারচেজ গুলো, যে এই যে সবই কিন্তু আসলে পারচেজ, একটা ইনভেস্টমেন্ট, যে আপনি প্রথমে এত টাকা খরচ করলেন, এত টাকা তারপরে আয় হলো, এইটাই আর বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন আমি যদি প্রথমে এটা কনসিডার করি, মনে করেন বি নেই, শুধু এ প্রজেক্টটার ইভ্যালুয়েট করব, তাহলে প্রথম বছরে 0 বছর মানে হচ্ছে এখানে ফ্যাক্টর, পিভি ফ্যাক্টরটা কত হবে, 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0, তার মানে আর মানে হচ্ছে এখানে 6%, তার মানে যেহেতু হোল টু দি পাওয়ার 0 এটা হবে 1, তাহলে 1 হবে পিভি ফ্যাক্টর, আর এখানে হবে 35,000 নেগেটিভ। এই দুটো গুণ করে ডান পাশে পিভি বেরোবে 35,000 নেগেটিভ। দ্বিতীয় বছরে 1/1 প্লাস আর মানে 1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 1, এখানে হবে -10,000, তাহলে -10,000 ডিভাইডেড বাই 1. ওইটা গুণ করলে একটা নেগেটিভ। সেকেন্ড ইয়ারে আসে 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, তার মানে 1/1.06 স্কোয়ার, আর এখানে 20,000 গুণ করলে একটা পিভি। এইভাবে সবগুলো পিভি যখন আমি যোগ করব সেইটাকে আমি বলবো এনপিভি। দেখেন পরের পৃষ্ঠায় এটা আমরা দেখি, উপরে এটা নিচে বিটা। এই যে এটা দেখেন, এই যে টাইম হচ্ছে 0 ইয়ার 1 2 3 4, এইটা ছিল আমার ইনভেস্টমেন্ট। এই যে পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর 0 এর জন্য 1, তারপরে 1/1 প্লাস আর মানে 1/1.06, এটা 1/1.06 স্কোয়ার, এটা 1/1.06 হোল কিউব, এটা 1/1.06 হোল টু দি পাওয়ার 4, এই যে 4, এইটা বের করলে এবার প্রত্যেকটা গুণ করেন, গুণ করলে এটা হলো।
এটা যোগ করেন 30.25, এটা হচ্ছে এনপিভি এ প্রজেক্টের জন্য। সিমিলারলি বি এর জন্যও 25.75 বেরোলো এনপিভি, না 3.44 বেরোলো এনপিভি। তাহলে এইটা হচ্ছে 30,250, এটা হচ্ছে 3,440। তা আপনার কাছে কোনটা আকর্ষণীয় প্রজেক্ট, যার এনপিভি বেশি পজিটিভ? অর্থাৎ এই প্রজেক্টটা এই যে বলছে বোথ ইনভেস্টমেন্টস হ্যাভ পজিটিভ এনপিভি, সো বোথ আর ওর্থওয়াইল। দুটো প্রজেক্টই আমি নেব যদি আমার পর্যাপ্ত টাকা থাকে ইনভেস্ট করার জন্য। আর যদি আমার টাকা কম থাকে তাহলে কোন প্রজেক্টটা চুজ করব? প্রজেক্ট এ, যেহেতু এর এনপিভি বেশি। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন এই স্লাইড থেকে আমি শুরু করব, স্লাইড নাম্বার 42। এখান থেকে আগামী দিনে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। এরপরে আইআরআর আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স একটা আছে। এটা খুব বেশি সময় লাগবে না, যদিও স্লাইডের সংখ্যা 74 দেখছি। এগুলো দ্রুত চলে যাবে, আর কিছু অংশ আছে ওগুলো না দেখালেও চলবে, ওগুলো হয়তো আপনাদের সিলেবাসে নাই। তাই আমরা নেক্সট পরশু দিন আছে আমাদের 6:45, সেখানে আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, ওকে স্যার। আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন।